2024-এ আমরা হারিয়েছি বহু বিশিষ্ট মানুষকে, যাদের চলে যাওয়া হয়তো কালের নিয়মেই, কিন্তু ভারতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। 9ই জানুয়ারি 2024 বছরের শুরুর দিকেই চলে গেলেন উস্তাদ রশিদ খান। মাত্র 56 বছর বয়সেই নিভল জীবনদীপ। মস্তিষ্কে রক্তক্ষরণ, চিকিৎসা শাস্ত্রের ভাষায় যাকে বলা হয় সেরিব্রাল হেমারেজ। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আগের বছর অর্থাৎ 2023-এর 22শে নভেম্বর থেকে এই জটিল সমস্যা নিয়েই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় রাগ সঙ্গীতের অন্যতম কিংবদন্তি। 1.5 মাসেরও বেশি সময় হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। দীর্ঘদিন হাসপাতালে থাকার কারণে সংক্রমিত হন উস্তাদ রশিদ খান। 9ই জানুয়ারি ভোর রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হল না। সেদিন দুপুর 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরের দিন কলকাতার রবীন্দ্র সদনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় উস্তাদ রশিদ খানকে। তার পরের দিন 11ই জানুয়ারি উত্তরপ্রদেশের বদায়ুতে শিল্পীর জন্মস্থলে সমাধিস্থ করা হয় তাঁর দেহ। জানুয়ারি মাসেই আরও এক ইন্দ্রপতন, প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টালিগঞ্জ সিনেমা পাড়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। বিগত 3 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মারণ রোগের সঙ্গে লড়াই শেষ হল 27শে জানুয়ারি। 13 থেকে 20 জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় পর্দায় দেখা গিয়েছিল শ্রীলা মজুমদারকে। তবে পর্দার বাইরে শেষবার তাঁকে দেখা যায় 2023-এ আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে। 1980 সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি শ্রীলার। তখন তিনি 16 বছরের কিশোরী। নাটকের মহড়ায় শ্রীলার অভিনয় দেখেই তাকে নিজের সিনেমার অভিনেত্রী হিসেবে বেছেছিলেন মৃণাল সেন। তারপর একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজের মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন আরোহণ, মান্ডির মতো ছবিতে। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা। পর্দার পাশাপাশি মঞ্চাভিনয়ে সাড়া ফেলেছিলেন তিনি। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে শ্রীলার অভিনয় নজর কেড়েছিল। বাণিজ্যিক ধারার ছবিতেও শ্রীলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শ্রীলার অভিনয় মনে ধরেছিল দর্শকের। হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলা সমান নজর কেড়েছেন। তবে অসুস্থতার কারণেই পর্দায় শ্রীলাকে ইদানিং বিশেষ দেখা যাচ্ছিল না। বরাবরই শান্ত, স্থির ছিলেন, কম কথা বলতেন। ঠিক তেমনভাবেই মাঘের শীতে নিঃশব্দে পাড়ি দিলেন পরপারে। 79 বছর বয়সে চলে গেলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। 16ই ফেব্রুয়ারি রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। 17 তারিখ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে সকাল 10:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অভিনেত্রী। অনেক সময় বাড়িতেই তার চিকিৎসা হতো। 3 দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। অভিনেত্রীর জন্ম 1944 সালে। কোচবিহারের মেয়ে, নাম ছিল আরতি ভৌমিক। 20 বছর বয়সে বাংলা সিনেমায় তাঁর অভিষেক হয় অনুষ্টুপ ছন্দ ছবির মাধ্যমে। তবে প্রথম ছবি মুক্তির আগে তিনি নাম বদলে হন অঞ্জনা। উত্তম কুমারের সঙ্গে তার জুটি সর্বত্র প্রশংসিত। নিজের কেরিয়ারের অধিকাংশ ছবি করেছেন মহানায়কের সঙ্গে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র নিশি বাসর, প্রথম বসন্ত, মহাশ্বেতা, কখনো মেঘ, নায়িকা সংবাদ, থানা থেকে আসছি ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাকে 2012 সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। 20 ফেব্রুয়ারি প্রয়াত হলেন টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ঋতুরাজ সিং। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল 59। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। অগ্নাশয় সম্পর্কিত সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তারপরেই রাত 12টা নাগাদ প্রয়াত হন অভিনেতা।
সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে যশপালের চরিত্রে দেখা গিয়েছে তাকে। তবে তার লম্বা কেরিয়ারে টেলিভিশন সহ একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। তিনি টেলিভিশনে বনেগি আপনি বাত, জ্যোতি, হিটলার দিদি, দিয়া ওর বাতি হাম সিরিয়ালে কাজ করেছেন। এছাড়াও আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের সঙ্গে বদ্রীনাথ কি দুলহানিয়া ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ, ছিলেন ইয়ারিয়া 2 ছবিতেও। 22শে মার্চ প্রয়াত হন টলিউডের অভিনেতা পার্থ সারথী দেব। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি, ভর্তি ছিলেন হাসপাতালে। 22শে মার্চ রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 68 বছর। দীর্ঘ 40 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সহ সভাপতি ছিলেন পার্থ সারথী দেব। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন পার্থদা হিসেবেই। দীর্ঘদিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন পার্থ সারথী। ফুসফুসে সংক্রমণ ছিল, তার নিউমোনিয়াও ধরা পড়েছিল, বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। 9 ফেব্রুয়ারি থেকে বাঙ্গুর হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষিয়ান অভিনেতাকে। এর আগে 2021 সালে একবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন পার্থ সারথী। কাকাবাবু হেরে গেলেন, লাঠি, প্রেম আমার সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার জন্য সত্যজিতের গপ্প সিরিজেও অভিনয় করেছিলেন। আগের বছর বগলা মামা, যুগ যুগ জিও এবং রক্তবীজ ছবিতেও দেখা গিয়েছে তাকে। পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হল 2024-এই। বয়স হয়েছিল 80 বছর। 2000 থেকে 2011 টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 8ই আগস্ট বৃহস্পতিবার সকালেও বুদ্ধদেব প্রাতরাশ করেছিলেন। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। আগের রাতেই তাঁর শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, কিন্তু সেটা রাতেই সামাল দেওয়া হয়েছিল। তখনই ঠিক করা হয়েছিল পরদিন বেলা 11টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকরা এসে তাকে পরীক্ষা করবেন, প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। কিন্তু বৃহস্পতির সকালেই নিভে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন প্রদীপ। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা সিওপিডিতে ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। 2021-এর মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন। বারবারই বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরলেও এবার না ফেরার দেশে চলে গেলেন। বাম আন্দোলন থেকে 34 বছরের বাম শাসনের সাক্ষী শেষ মুখ্যমন্ত্রী। 25 দিনের যুদ্ধ শেষ। হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল 72 বছর। গত 19শে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমসে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাকে। 9ই সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 1952 সালের 12ই আগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজ, অধুনা চেন্নাইতে। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। স্কুল শিক্ষা প্রথমে সেখানেই। 1969 সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। জেএনইউতেই ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ। সেখানে পড়াকালীনই সিপিআইএমের সদস্যপদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন। 1978 সালে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন। তাঁর মৃত্যুতে ভারতের বাম রাজনীতিতে শূন্যতা তৈরি হল। 9ই অক্টোবর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রতন টাটা। বয়স হয়েছিল 87 বছর। বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েকদিন মুম্বাইয়ের ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল যে বর্ষিয়ান এই শিল্পপতিকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দাবি করা হয়েছিল আচমকা শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে ভর্তিও করানো হয়েছে। কিন্তু তার পরের দিনই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন সব খবর ভুয়ো, বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু
তার দুদিন পরই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। পরদিন মুম্বাইয়ের ওর্লিতে পার্সিদের অন্ত্যেষ্টিস্থলে শেষকৃত্য সম্পন্ন হয় শিল্পপতি রতন টাটার। শুধুমাত্র একজন শিল্পপতি হিসেবে নয়, ভারতের তথা বিশ্বের মানুষ তাকে মনে রাখবে একজন মানবিকতার প্রতিমূর্তি হিসেবে। 12ই নভেম্বর প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল 86 বছর। সকাল 8:50 কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ মিত্র। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল প্রবীণ নাট্যকারের হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। এছাড়াও তার রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল না, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গন্ধর্বলোকে চলে গেলেন তিনি। মনোজ মিত্রের জন্ম 1938 সালের 22শে ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। 1958 সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন। 1957 সালে মঞ্চ নাটকে অভিনয় শুরু মনোজের। 1979 সালে তিনি সিনেমাতে অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়ে শিক্ষকতাও করেছিলেন। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972 চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি ও পরিচিতি বাড়ে। ওই নাটকের নির্দেশনা করেছিলেন বিভাস চক্রবর্তী। মনোজ মিত্রের প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে রিতায়ন নামে একটি দল গড়লেও কিছুদিনের মধ্যেই সুন্দরমেই ফিরে আসেন। অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদুয়ার, ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়ে ছিল মনোজ মিত্রের নাম। শুধু মঞ্চে নয়, চলচ্চিত্রেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বাঞ্ছারামের বাগান ছবিতে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়। তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। সত্যজিৎ রায়ের পরিচালনায় গণশত্রু এবং ঘরে বাইরেতেও অভিনয় করেন তিনি। তাছাড়াও মূলধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ মিত্র। নভেম্বরের 22 তারিখে প্রয়াত হলেন কবি অরুণ চক্রবর্তী। গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। চুঁচুড়ার ফার্ম সাইড রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল পাহাড়ের দেশে যাওয়ার স্রষ্টা। বয়স হয়েছিল 80 বছর। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে, সঙ্গে লেখালেখিও করতেন। তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। সেই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এই গান। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। ঘুরতেন পাহাড়ে, জঙ্গলে, আদিবাসী এলাকায়। সান্টা ক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ। মাথায় বাঁধতেন রঙিন রুমাল, ঝোলায় চকোলেট রাখতেন, ছোটদের দেখলে চকোলেট দিতেন। লাল পাহাড়ের সুরেই অমর হয়ে থাকবেন কবি। তবলায় জাদুর ছোঁয়া থেমে গেল ডিসেম্বরের 15 তারিখ। সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হোসেন। কলকাতায় ঠিক ওই সময়ই এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর, কিন্তু জাকিরের শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয়ে যায় সেই অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 2 সপ্তাহ ধরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন, কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 1951 সালে মুম্বাইয়ে জন্ম জাকিরের। তাঁর পিতা উস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হোসেন। মাত্র 3 বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। 7 বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। 2024 সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট। শক্তি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন তবলাবাদক হিসাবে ছিলেন উস্তাদ জাকির হোসেন। সারা জীবন জুড়েই
তালবাদ্যের সঙ্গে সখ্যতার। তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের। তাঁর প্রয়াণে একটি তাল হারালো ভারতীয় তথা বিশ্বসঙ্গীতের সুরের তরঙ্গ। ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন বছরের শেষ মাসে প্রয়াত হলেন পরিচালক শ্যাম বেনেগাল। বয়স হয়েছিল ৯০। ২৩শে ডিসেম্বর সন্ধে ৬:৩০ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়াও কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। গত ১৪ই ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে কাটিয়েছেন পরিচালক। শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে ৩ দিন ডায়ালিসিসের জন্য হাসপাতালে যেতে হতো তাঁকে, কিন্তু ছবির কাজ থামেনি তাতেও। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি মুজিব, দ্য মেকিং অব আ নেশন। ১৯৩৪ সালের ১৪ই ডিসেম্বর হায়দ্রাবাদে এক কোঙ্কানি পরিবারে জন্ম শ্যাম বেনেগালের। মাত্র ১২ বছর বয়সে বাবার দেওয়া ক্যামেরার মাধ্যমে প্রথম ছবি তৈরি করেছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন পেশায় চিত্রগ্রাহক, আর সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন। হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি থেকেই ছবি নির্মাণের সফরও শুরু হয়েছিল পরিচালকের। মন্থন, জুনুন, আরোহণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, দ্য ফরগটন হিরো, ওয়েলডান আব্বা, মাম্মোর মতো ছবি নির্মাণ করেছিলেন শ্যাম বেনেগাল। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদা সাহেব ফালকে পুরস্কারও পান তিনি। প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধা পুরুষ ডক্টর মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৬শে ডিসেম্বর তাকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। রাত ৮টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। রাতে হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়া পিভি নরসিমহা রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। অতীতে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ই জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির থেকে দূরেই ছিলেন তিনি। ২০২৪-এর জানুয়ারিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁকে। নিজের কন্যার একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার।